গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে দ্বীপ অঞ্চলটি দখলে নেওয়ার বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। এদিকে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষ। আরও জানাচ্ছেন ওরিসুল ইসলাম। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বাড়াবাড়ি মোটেও ভালো চোখে দেখছে না ইউরোপীয় দেশগুলো। এতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন বেড়েই চলেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকির প্রতিবাদে রাস্তায় নেমেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষ। কোপেনহেগেন, আরহুস, ওডেন্স ও গ্রিনল্যান্ডের রাজধানী নুকে একযোগে বিক্ষোভ করেছেন তারা। এ সময় বিক্ষোভকারীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে নানা স্লোগান দেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা গ্রিনল্যান্ড হয়েই থাকতে চাই, যুক্তরাষ্ট্রে যেতে চাই না। আমরা নিজেদের মতো থাকতে চাই, এখানেই জীবনযাপন করতে চাই। আমি মনে করি এজন্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে একত্রিত হতে হবে। এদিকে গ্রিনল্যান্ডের পক্ষ নেয় ইউরোপীয় দেশগুলোর উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে ইউরোপের ৮ দেশে ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর নতুন শুল্ক হার কার্যকর করা হবে। আগামী জুন থেকেই এই হার বাড়িয়ে ২৫% করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুল্ক আরোপের ঘোষণার পর যুক্তরাজ্য ও ডেনমার্ক সহ ইউরোপীয় নেতাদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রুখে দিতেই এই শুল্ক চাপানো হয়েছে বলে অভিযোগ ইউরোপীয় নেতাদের। অরিসুল ইসলাম, ৭১। ৩ সপ্তাহ ব্যাপক বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। প্রায় ৮ দিন পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করেছে দেশটির সরকার। তবে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ২,৮০০ই বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দারা জানান, গত দুদিনে বড় ধরনের বিক্ষোভ হয়নি, তুলনামূলক শান্ত রয়েছে তেহরান। শহরের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এদিকে পরিস্থিতি শান্ত হলেও নতুন করে রক্তপাত হলে কঠিন পরিণতি হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যাপক দমন পীড়ন শুরু করে খামেনি সরকার। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সহ নাগরিক নানা পরিষেবা। সিরিয়ার আলেপ্পো শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শুরু হওয়ার পর সেখানে সিরীয় সরকারি বাহিনী প্রবেশ করতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় আলোচনা এবং কুর্দিদের অধিকার ও স্বীকৃতি প্রদানের বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতিশ্রুতির প্রেক্ষিতে শনিবার কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা ওই এলাকা ছাড়তে শুরু করেন। সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রবেশ শুরু করেছে এবং দেইর হাফের এলাকায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে মাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র না সরানো পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আশেপাশের এলাকাগুলো নিরাপদ করতে অভিযান অব্যাহত থাকবে। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সাথে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব বঞ্চিত সব কুর্দি সিরিয়ানকে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এর মাধ্যমে এই প্রথমবার কুর্দি সিরিয়ানদের রাষ্ট্রীয় অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। এর ফলে কুর্দিরা সিরিয়ার জাতীয় কাঠামোর অংশ হিসেবে গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। গত সপ্তাহে আলেপ্পোর উত্তরাঞ্চলে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়। সহিংসতার কারণে শহরের কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে ১০,০০০ মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে আলেপ্পোর দেইর হাফের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনারা। এরপরই এমন ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানালেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
গাজায় 2 বছর ধরে নির্বিচারে হামলা চালানোয় মারাত্মক প্রভাব পড়েছে ইসরায়েলি সেনাদের ওপর। দেশটির মনোবিজ্ঞানীরা বলছেন, অভিযানের সময় সেনারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যা তাদের বিবেককে তাড়িত করছে। এতে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। ওরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের 2 বছর পর গাজা এখন রীতিমতো ধ্বংসস্তূপ। কিন্তু এই ধ্বংসযজ্ঞে অংশ নেওয়া ইসরায়েলি সেনারাও যে ভালো আছেন তা নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাদের মধ্যে মানসিক রোগের হার বেড়েছে প্রায় 40%। আশঙ্কা করা হচ্ছে 2028 সাল নাগাদ এই হার 180% গিয়ে ঠেকবে। ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানীরা এই সংকটের গভীরে গিয়ে দুটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটি যুদ্ধের ময়দানে মৃত্যুর ভয়, আর দ্বিতীয়টি নৈতিক আঘাত। অর্থাৎ গাজায় অভিযানের সময় সেনারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যা এখন তাদের বিবেককে তাড়িত করছে এবং তীব্র মানসিক চাপ সৃষ্টি করছে। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে আত্মহত্যার পরিসংখ্যানে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এমনকি 2024 সালে পুরো ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের 78%ই ছিলেন গাজা যুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্য। একদিকে ইসরায়েলি সেনাদের মানসিক সংকট, অন্যদিকে গাজার বাস্তবতা আরও নির্মম। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 71,000-এর বেশি ফিলিস্তিনি। 20 লাখের বেশি মানুষ বারবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনি চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর মৃত্যু আর ধ্বংসের মধ্যে কাটানো গাজার বাসিন্দাদের মানসিক আঘাত এখন বর্ণনাতীত। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী ক্ষত রয়ে গেছে উভয় পক্ষেই। একদিকে ধ্বংসপ্রাপ্ত গাজা, আর অন্যদিকে নিজের কৃতকর্মের মানসিক চাপে পিষ্ট ইসরায়েলি সেনারা। মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলি সেনাদের এই মানসিক মহামারীর প্রকোপ ভবিষ্যতে আরও মারাত্মক আকার ধারণ করবে। অরিসুল ইসলাম, 71। ভেনেজুয়েলার শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন অ্যালেক্স সাব। শুক্রবার বরখাস্তের বিষয়টি জানান অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একীভূত করা হবে। দেশের প্রতি অ্যালেক্সের সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ডেলসি বলেন, অ্যালেক্স নতুন দায়িত্ব পালন করবেন। তবে ওয়াশিংটনের চাপের কারণেই সরকারে এমন পরিবর্তন আনা হলো বলে মনে করা হচ্ছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া সাবকে 2024 সালে শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন মাদুরো। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক এবং বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে টানা 5 দশক ধরে ক্ষমতায় থাকার ইতিহাস গড়লেন মুসেভেনি। উগান্ডার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে মুসেভেনি প্রায় 72% ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পপ তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ববি ওয়াইন পেয়েছেন 24% ভোট। তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছেন ববি। নির্বাচনের সময় দেশটির ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, ভুয়া তথ্য ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। জালিয়াতির অভিযোগে নিজের সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন ববি ওয়াইন। তিনি বলেছেন, তার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন। ওয়াইনের ঘনিষ্ঠ রাজনীতিকরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তিনি উগান্ডার ভেতরেই আত্মগোপনে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকে। এই বোর্ড গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা তত্ত্বাবধান করবে। শুক্রবার হোয়াইট হাউস জানায়, তারা ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি নির্বাহী প্যানেল গঠন করেছে, যার মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের সভাপতি অজয় ভাঙ্গা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই প্যানেলটি শাসন ও আঞ্চলিক
কূটনীতি থেকে শুরু করে অর্থায়ন এবং বিনিয়োগ সংহতকরণ পর্যন্ত বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করবে। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে তারা ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে যেখানে এরদোয়ানকে প্যানেলে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন ট্রাম্পের আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে শতাধিক মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোজাম্বিকে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। সেখানে 2 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এছাড়া বন্যা বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশ। নাহিদা রিন্থির রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি ছাড়িয়েছে বিপদসীমা। পানির তোড়ে ভেসে গেছে অনেক সড়ক, তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপথ ও যোগাযোগ ব্যবস্থা। চলমান বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশগুলোর আবহাওয়া বিভাগ। তবে দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে বন্যায় অন্তত 30 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খাবার পানি ও বিদ্যুৎ নেই, এমনকি মোবাইল নেটওয়ার্কও নেই। আমাদের সবার ফোন বন্ধ। আমরা কি খাবো? এলাকার দোকানগুলোতে কোনো রুটিও নেই। বন্যা দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। এক সপ্তাহেরও কম সময় দক্ষিণ আফ্রিকায় প্রায় 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 36টি বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এরও বেশি বসতঘর। বন্যায় প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার তথ্য মতে 1000-এরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। ভেঙে পড়েছে স্কুল, সড়ক ও সেতু। বন্যায় আমাদের অনেক বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে জমির ফসল। 2টি সেতুও ভেঙে গেছে এবং কয়েকটি সেতু পানিতে ডুবে যাওয়ায় আমরা চলাচল করতে পারছি না। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের শেষ দিক থেকে শুরু দুর্যোগে মারা গেছে অন্তত 103 জন। বন্যা, বজ্রপাত, অবকাঠামো ধস ও দূষিত পানিতে ছড়িয়ে পড়া কলেরায় এসব প্রাণহানি রয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে মোজাম্বিকের 2 লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে বহু পরিবার। নাহিদা রিন্থি, 71। চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের শঙ্কায় একাধিক এলাকায় জরুরি নির্দেশ জারি করেছে দেশটির দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবিলা সংস্থা। শনিবার বায়োবিও এবং নুবলে অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। নুবলে অঞ্চলের বন সংরক্ষণ সংস্থা কোনাফের আঞ্চলিক পরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বিভাগ সহ জরুরি সব বিভাগ। কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনগণকে শুধুমাত্র সরকারি তথ্যের উপর আস্থা রাখার এবং জরুরি সেবাদানকারী দলগুলোর সাথে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত 5 জন অফ পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। শনিবার সাল্কবুর্গের কাছে পঙ্গাও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা। পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পঙ্গাও এলাকায় 7 জন স্কিয়ারের একটি দলের ওপর তুষার ধস নেমে এলে 4 জন ঘটনাস্থলে নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। বাকি 2 জন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রায় 1.5 ঘন্টা আগে একই এলাকায় খোলো আলপাইন ভূখণ্ডে আরও একটি তুষার ধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। পঙ্গাও পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান জানান, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।